নমস্কার সকল দর্শককে আমার ইউটিউব চ্যানেলে আজকে স্বাগত জানাচ্ছি। গত প্রায় এক সপ্তাহ অনুষ্ঠান করতে পারিনি, তার পেছনে বিভিন্ন কারণ ছিল। আপনাদের অনেককে হয়তো ফোনে যাদের সাথে কথা হয়েছে আমি বলেছি। আজকে অনুষ্ঠান করছি মূলত মঙ্গলের ট্রানজিট নিয়ে, কিন্তু তার আগে কয়েকটা কথা একটু বলে রাখতে চাই। সেটা হচ্ছে গত 3 দিন আগে 21 তারিখ, যেদিন শনির থেকে বৃহস্পতি বেশি এগিয়ে যায়, এ নিয়ে বহু মানুষ বহু প্রশ্ন আমাকে করেছে। আমাকে প্রায় উত্তপ্ত করেছে, এরকম একটা ওয়ার্ড ইউজ করা যায়, যে এটার উপরে একটা ভিডিও করুন, এটা নাকি খুব একটা বিরল যোগ, অমুক যোগ অমুক যোগ। এ আমাকে একদম উত্তপ্ত করেছে। আমি কিন্তু ইন্টেনশনালি অনুষ্ঠান করিনি, কারণ এটা এমন কোনো ইম্পর্টেন্ট একটা ইভেন্ট নয় যেটা নিয়ে কোনো অনুষ্ঠান করতে হয়। গুরু শৌরী যোগ অ্যাকচুয়ালি এক নক্ষত্রে থাকাকালীন কোনোদিন হয় না। এটা হচ্ছে প্রথম, মাথায় রাখবেন। এক ঘরে থাকতে হয়। এই ঘরে থাকাটা নিয়েও অনেক বিতর্ক আছে, অনেক বিতর্ক আছে। কিন্তু আমি এত বিতর্কের মধ্যে ইমিডিয়েট না গিয়ে পরিষ্কার বলে দিই, গুরু শৌরী যোগ বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে সব থেকে এফেক্টিভ হয় যখন তারা পরবর্তী নক্ষত্রে অবস্থান করে। কিন্তু আরও মনে রাখবেন, এরকম কোনো সময় গুরু শৌরী যোগ বেশি এফেক্টিভ হয় যেই সময় প্ল্যানেট সেই ঘরে স্টে করবে, অর্থাৎ প্ল্যানেট সে ঘর থেকে বেরোবে না। এইবারে যে গুরু শৌরী যোগ যেটা এখন হচ্ছে, আপনারা সবাই অনুভব করছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ, এই সৌরজগতের সবাই। এই গুরু শৌরী যোগ কিন্তু এমন কোনো একটা দিক নির্দেশকারী গুরু শৌরী যোগ নয়। আপনাদের আমি অনেকবার বলেছি যে 19 বছর 7 মাস অন্তর অন্তর বৃহস্পতি এবং শনি এক জায়গায় অবস্থান করে। ঠিক আজ থেকে প্রায় 19 বছর 7 মাস পরে, মানে 2039 সাল নাগাদ সিংহ রাশিতে বৃহস্পতি এবং শনি পুনরায় গুরু শৌরী যোগ তৈরি করবে। সেই গুরু শৌরী যোগ এফেক্টিভ হবে। কিন্তু এই গুরু শৌরী যোগ এফেক্টিভ নয়। তার কারণ, এখানে প্রথম কথা, বৃহস্পতি এখানে স্টে করবে না। বৃহস্পতি এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ও আলটিমেটলি কুম্ভ রাশিতে চলে যাবে। বরঞ্চ এর আগের যে গোচরটা ছিল, অর্থাৎ 1 এপ্রিল থেকে 31 মোটামুটি 30 জুলাই পর্যন্ত যে মকর রাশিতে এই বছরের যে গোচর ছিল, 3 ডিগ্রি মোটামুটি 10 মিনিটের কাছাকাছি বৃহস্পতি ছিল। যদি বৃহস্পতি আরেকটু যেত, মানে মোটামুটি 2টো নবাংশ ক্রস করতো, বা 2টো নবাংশ অ্যাটলিস্ট যেত, তাহলে ফলটা আরেকটু এফেক্টিভ হতো। কিন্তু তা সত্ত্বেও বলবো, এই যে গোচর যাচ্ছে, এই গুরু শৌরী যোগের থেকে অনেক বেশি এফেক্টিভ হতো। এবার কেন হতো, কি হতো, সেটা এতটা ব্যাখ্যা করার মতন সময় এখানে পাওয়া যায় না। কিন্তু এটুকু বলে রাখি, যারা বিভিন্ন রকম, মানে যা ইনফরমেশন আপনারা গ্যাদার করেন, সেটা থেকে যা হয়, একজন শিক্ষানবিশ বা এরকম কেউ যারা ব্যাপারটা সম্পর্কে একটা সাধারণ কমন সেন্স রাখেন, তারা অনেকেই বিচলিত হয়ে প্রশ্ন করেন, বিভিন্ন মানুষকেই প্রশ্ন করেন, আমাকেও করেছেন। এটা এমন কোনো একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট নয়, কারণ গুরু শৌরী যোগ তৈরি হয়ে গেছে অনেক আগে, অনেক আগে। অন্তত বৃহস্পতি অ্যাকচুয়ালি ঢোকার সাথে সাথেই তৈরি হয়ে গেছে, এবং এটা থাকবে প্রায় ধরুন মার্চ মাসের প্রায় ফার্স্ট উইক পর্যন্ত। কিন্তু এটা এফেক্টিভ হয় যখন 2টো নক্ষত্র সেপারেট নক্ষত্রে থাকে। মনে করুন শনি এখন রবির নক্ষত্রে আছে, বৃহস্পতিও রবির নক্ষত্রে আছে। তো শনি মোটামুটি যখন রবির নক্ষত্র ক্রস করে চন্দ্রের নক্ষত্রে চলে যাবে, 19 ডিগ্রির থেকে বেশি যাবে। কিন্তু বৃহস্পতি তো চন্দ্রের নক্ষত্র ক্রস করেও ও অ্যাকচুয়ালি মঙ্গলের নক্ষত্র ক্রস করে রাহুর নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতি অ্যাকচুয়ালি 3টে নক্ষত্র ক্রস করবে। রবির নক্ষত্র থেকে ও পাসিং শুরু করে ও শুক্রের নক্ষত্র থেকে অ্যাকচুয়ালি ওর গতি শুরু করেছে 23 ডিগ্রি সামথিং থেকে ধনু রাশি, এবং সেখান থেকে চলে যাবে, মানে 20 থেকে শুরু করে 24 নম্বর নক্ষত্র, মধ্যেখানে 3টে নক্ষত্রকে ও পাস করবে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে এই গুরু শৌরী যোগকে খুব এফেক্টিভ যোগ বলা যায় না। আর মকর রাশির গুরু শৌরী যোগ খুব এফেক্টিভ হয় না, হয় না বললে আপনারা আবার অনেকে হয়, কিন্তু তার সার্কামস্ট্যান্সিয়াল ফ্যাক্টস আছে, সব সময় হয় না। এই যোগ খুব খুব বিরল যোগ নয় যে এই যোগে
হ্যাঁ, জাতক জন্মালে সে কতটা শক্তি নিয়ে জন্মালো, গ্রহের বলবত্তা তার নবাংশে কোথায় আছে, এগুলো অনেক কিছু দেখার প্রয়োজন আছে। হাত কিরকম পেয়েছে, দশা কি পাচ্ছে, অন্যান্য গ্রহের বলবত্তা কিরকম আছে, অনেক কিছু দেখতে হবে। কিন্তু গোচরে এর যে একটা রেভলিউশনারি এফেক্ট আছে তা নয়, বরঞ্চ এই যে দুজনের মধ্যে এখন সেপারেশনটা বাড়তে থাকবে, অর্থাৎ বৃহস্পতির ভেলোসিটি যেহেতু শনির থেকে বেশি, তো প্রত্যেক দিন দুজনের মধ্যে আপেক্ষিক গতিবেগ যেটা আছে সেটা বাড়তে থাকবে। মানে আপেক্ষিক যে দূরত্ব সেটা বাড়তে থাকবে ডিগ্রিগতভাবে, কিন্তু কৌণিক দূরত্ব তো ডিগ্রিগতভাবে বাড়তে থাকবে। এই দূরত্বটা যতটা বেড়ে যাবে, অর্থাৎ মোটামুটি 4-5 ডিগ্রি যদি ডিফারেন্স হয়ে যায়, তাহলে এফেক্টটা বেশি হয় গুরু শৌরীর। দেখুন, বৃহস্পতি এবং শনি এই দুজনই একদম চূড়ান্ত জ্ঞান নির্দেশক প্ল্যানেট, চূড়ান্ত। বৃহস্পতির মধ্যে মেটেরিয়াল নলেজ আছে, শনির মধ্যেও মেটেরিয়াল নলেজ আছে, কিন্তু শনি মেটেরিয়াল নলেজকে অতিক্রম করে গেছে, সেই জন্য মেটেরিয়াল নলেজের ধার স্যাটার্ন ধারে না। কিন্তু বৃহস্পতি মেটেরিয়াল নলেজকে গুরুত্ব দেয়, কারণ আমাদের জৈবিক যে কাজকর্ম, অর্থাৎ জীবন ধারণের বেঁচে থাকার জন্য কিছু তো কাজ আমাদের করতে হয়, সেই কারণে বৃহস্পতির সেখানে খুব গুরুত্ব লাগে, খুব বেশি লাগে। কিন্তু স্যাটার্নের গুরুত্বটা অনেক অনেক বেশি, মানে কম্প্রিহেন্সিভ ফ্যাক্টরে লাগে। অর্থাৎ একটা মানুষ কি প্রকৃতির কাজ করবে, সে কি কোনো একজন ব্যবসাদার হবে, না তিনি কোনো চাকরি করবেন, না তিনি কোনো অন্য কোনো পেশায় যাবেন, এইটার সামগ্রিকতা ডিপেন্ড করে শনির ওপরে, তার প্রকৃতি। কিন্তু কাজের যে রোজ নামচা যে এফেক্ট, সেই এফেক্টটা কিন্তু বৃহস্পতির দ্বারা দেয়। দুটোর মধ্যে একটা বেসিক মৌলিক ডিফারেন্স আছে। এবং যে কোনো বাজার চলতি বইতে দেখবেন যে বৃহস্পতি এবং শনির মধ্যে একটা মানে সম্পর্কের ক্ষেত্রে লেখা আছে সম। এই কথাটা খুব মানে অধিকাংশ, কিন্তু পুরনো যদি একটু বইতে যান তাহলে সেখানে পণ্ডিতরা কিন্তু কখনো সম লেখেনি। বৃহস্পতি এবং শনি এই দুজনের মধ্যে বৃহস্পতি রোজ নামচার ফল দেয়। রোজ নামচা মানে আমাদের প্রাত্যহিক জীবনের ফল দেয়। আর 10 বছরের মধ্যে আপনি জীবনে কতটা এগোলেন, বা 15 বছরে, এর সামগ্রিক ফলটা হচ্ছে শনি। শনি আর বৃহস্পতিকে আপনারা ওই ছোটবেলায় ক্লাস 9-10-এ যেরকম পড়ে আবহাওয়া এবং জলবায়ু, সেরকম ভাবে ব্যাখ্যা করতে পারেন। সামগ্রিকতা হচ্ছে স্যাটার্ন, আর ডেইলি বা 2.5 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে যে এফেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে জুপিটার। কিন্তু দুজনেরই কিন্তু প্রকৃতিগত এক। জুপিটারের একটা লিমিটেশন আছে, একটা লিমিটেশনের পরে জুপিটার কাজ করা বন্ধ করবে, কিন্তু স্যাটার্নের কোনো লিমিটেশন নেই। স্যাটার্নকে সেই জন্য ব্লু কালারকে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ব্লু কালারটা কি জন্য? ব্লুকে আমরা অসীম অসীম বলি না, ভগবানের কালার কি মেঘবর্ণম, অ্যাকচুয়ালি ব্লু নয়। অ্যাকচুয়ালি কালারটা হচ্ছে, দেখবেন যারা স্যাফায়ার পড়ে, স্যাফায়ারের অ্যাকচুয়ালি কালার কিন্তু ব্লু নয়, একটা নীলাভ কালার আছে। নীলাভ কালারটার মধ্যে একটা ছাই কালারের কালার আছে। তো অসীমত্বের কারকতা হচ্ছে শনি, তো সেই কারণে তার ইন্ডিকেশনটাও সেভাবেই দেওয়া আছে। তো শনি কি করবে, আপনাকে সামগ্রিক ফলটা দেবে। তো যখন দুজন কাছাকাছি এসে যাবে, বৃহস্পতি অ্যাকচুয়ালি একদম শান্তশিষ্ট ছাত্রের মতো চুপ করে বসে থাকবে, সে খুব একটা ফাংশন করবে না। স্যাটার্নের সামনে নড়াচড়া করার মতন পাওয়ার বৃহস্পতির নেই। স্যাটার্নের থেকে যখন ডিগ্রিগতভাবে একটু দূরে যাবে, এই জন্য আমি নক্ষত্র শিফটিং দিয়ে বলছিলাম যে দুজনে যদি দুটো নক্ষত্রে থাকে তাহলে ফলটা বেশি দেয়। গুরুশৌরী যোগের বেশ কিছু ছক আমি দেখেছি এবং আপনাদের বলেছি, আমার নিজের ছকেও গুরুশৌরী যোগ আছে, আমি খুব ভালো করে জানি এটা। গুরুশৌরী যোগ কোনোদিন এক নক্ষত্রে বা এক ডিগ্রিগত জায়গায় থাকলে কোনোদিন বিরাট কিছু ফল দেয় না, কারণ একটি গ্রহ ডিফার্ম হয়ে যায়। এবং বৃহস্পতির মতন একটি গ্রহ ডিফার্ম হয়ে যাওয়া কথার অর্থ বোঝেন তো? কাজ করা বন্ধ করে দেয়। সে বন্ধ তো করে না, সে কাজ করতে চায় না। মনে করুন একজন একজন নর্মাল শিক্ষানবিশ যিনি আছেন, যিনি একজন কোনো টিচার হতে যাচ্ছেন, যে কোনো ফিল্ডের মনে করুন টিচার, এখন তিনি যদি ইনস্টিটিউশনের যিনি হেডমাস্টার আসেন, তার সামনে নিশ্চয়ই তিনি এসে খুব বড় কিছু দেখাবেন না। তার মানে এটা নয় যে তিনি কম জানেন, তিনিও তার লিমিটেশন অনুসারে জানেন, হয়তো অনেকটাই জানেন, কিন্তু হেডমাস্টারের মতন তো জানেন না। তার অভিজ্ঞতা, প্রাজ্ঞতা, তার বিচার, সব উদ্ভাবনী শক্তি সবকিছু বেশি হবে, সেই জন্যই তো তিনি হেড, মাথা। এটাই হচ্ছে ডিফারেন্স দুজনের মধ্যে। যত বৃহস্পতি যত রিল্যাক্সড হবে, গুরুশৌরী যোগের এফেক্টিভিটি তত বেশি হয়। দুজনে কাছাকাছি থাকলে এফেক্ট খুব ভালো দেয় না, সুতরাং সেটা নিয়ে এত বেশি উত্তেজিত হওয়ার, বা যদিও ঘটনাটা ঘটে গেছে, এখন তো দুজনের মধ্যে এই মুহূর্তে আমার কাছে গোচর খোলা আছে, শনি আছে 6 ডিগ্রি 38 মিনিটে, বৃহস্পতি আছে 7 ডিগ্রিতে, তো দুজনের মধ্যে 22 মিনিটের ডিফারেন্স হয়ে গেছে।
এই ডিফারেন্সটা যখন মোটামুটি 3-4 ডিগ্রি ক্রস করে 4 ডিগ্রি মতো ক্রস করে যাবে, তখন বৃহস্পতির এফেক্টিভিটি বেশি হয়ে যাবে। মাস্টারমশাইয়ের থেকে যখনই দূরে চলে যাবে, ছাত্র তখন নিজের তার স্বরূপে ফিরে আসবে। কিন্তু বৃহস্পতি তো আর দুষ্টু ছাত্র নয়, সে বাধ্য ছাত্র, সুতরাং সে তখন আবার তার নর্মালসি ফাংশন করা শুরু করবে। বিশেষ করে চন্দ্র এর দ্বারা এফেক্ট হয়ে যায়। যখনই মূল ত্রিকোণে চন্দ্র আসে, তখন চন্দ্রের এফেক্টিভিটি নষ্ট হয়ে যায়, কারণ শনিরও তার সাথে একটা দৃষ্টি চলে আসে, বিশেষ করে দশম দৃষ্টি, সপ্তম দৃষ্টি চলে আসে, সেটা খুব নেগেটিভ, চন্দ্রের সাথে রিলেট হয়ে যায়। দুজনে তো এমনি চন্দ্রের ঘরে দৃষ্টি দিচ্ছে, তো ডিগ্রিগতভাবেও দৃষ্টি দিচ্ছে, তো সেটা খুব ভালো ফলদায়ী নয়। চন্দ্র এবং বৃহস্পতি আমাদের ডেইলি এফেক্ট দেয়, তো ডেইলি এফেক্টের ক্ষেত্রে খুব বড় কোনো পজিটিভ জায়গা নয় 1 ডিগ্রিতে থাকা। তবে ঘর বিশেষে এর কিছু ডিফারেন্স আছে, এটুকু বলতে পারি। যেরকম বুধের ঘরে এই ডিফারেন্সটা অনেক কম হয়। মনে করুন বুধের ঘরে যে গুরু সৌরী যোগ হয়, হবে তো কোনো না কোনো সময় ঘুরতে ঘুরতে গিয়ে, কোটি বার হয়েছে, কোটি বার হবে। এই গুরু সৌরী যোগ যখন বুধের ঘরে হবে, স্পেশালি কন্যা রাশিতে হবে, যেরকম মনে করুন 1980 সালের প্রায় শেষের দিক থেকে 81 সালের প্রায় জুলাই আগস্ট পর্যন্ত, টেন্টেটিভ বলছি, এই সময় পর্যন্ত কন্যা রাশিতে গুরু সৌরী যোগ ছিল। তো একটা সময় তো ছিল যখন শনিকে ক্রস করেছে বৃহস্পতি একদম 1 ডিগ্রি থেকে, শনি তখন ম্যাক্সিমাম 7-8 ডিগ্রি মতন গিয়েছিল সেই হিসাবে। সেই 7-8 ডিগ্রি যখন রবীন্দ্র নক্ষত্রে ক্রস করছে, সেই সময় বহু মানুষের জন্ম হয়েছে। আপনি দেখবেন তাদের মধ্যে ডাইভার্সিফিকেশন এই গুরু সৌরী যোগের থেকে কম্পারেটিভলি বেটার আছে। যদিও বলবত্তা নির্ণয় করতে হবে, দশা অন্তর্দশা, তার হাতের অবস্থা, গোচর ফল সবকিছু দেখতে হবে। যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গলের শিফটিং। তো মঙ্গলের শিফটিং তখনই হয় যখন এতদিন পর্যন্ত একটি ঘরে প্রায় 5.5 মাস অবস্থান করার পরে মঙ্গল তার রুম শিফট করছে। অ্যাকচুয়ালি 35 ডিগ্রির মধ্যে কিন্তু মঙ্গল অলরেডি একবার ঘর শিফট করেছিল, যেটা ওর নিজস্ব ঘরে এসছে, ওর বলি ঘরে এসছে, সেই ঘরে কিন্তু মঙ্গল অলরেডি কিছুদিনের জন্য অবস্থান করেছিল, কিন্তু একদম প্রথম দিকে 3 ডিগ্রি 57 মিনিট পর্যন্ত। তারপরে আবার 46 দিন পরে আবার টার্ন ব্যাক করেছে এবং করে আবার পাইসিসে চলে গেছে, মীন রাশিতে চলে গেছে। এই মঙ্গল আলটিমেটলি আজকে সকাল 12:26 কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করেছে এবং এখানে থাকবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। 22শে ফেব্রুয়ারি, তাহলে বুঝে নিন মঙ্গলের ভেলোসিটি কিন্তু এখনো পুরোপুরি আসেনি। একটা জিনিস মনে রাখবেন, যে গ্রহ যে ডিগ্রিতে গিয়ে বকরি হয়, মঙ্গল কত ডিগ্রিতে বকরি হয়েছিল মেষ রাশিতে? 3 ডিগ্রি 57 মিনিটে। সেই ডিগ্রিটা যতক্ষণ না অতিক্রম করবে, সে তার ফুল ভেলোসিটিটা নিতে পারে না। যে কোনো গ্রহের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে কোনো গ্রহ। এখনো কিন্তু স্যাটার্ন 7 ডিগ্রি গতিতে আসেনি। স্যাটার্ন দেখবেন যখন 7 ডিগ্রি 47 মিনিট ক্রস করে যাবে, মোটামুটি আর দিন 8-10 পরে, তখন দেখবেন স্যাটার্ন 7 মিনিটের উপর গতি নিয়ে নেবে। বৃহস্পতি অলরেডি ক্রস করে গেছে, সেই জন্য বৃহস্পতির এখন ফুল ফ্লেজেড গতি আছে, প্রায় 13.5 মিনিট 14 মিনিটের মতন গতি আছে। তো এই মঙ্গল ওই ডিস্টেন্সটা যেতে একটু সময় নিয়ে নেবে। মঙ্গল একটা করে 45 দিন থাকে, তো আজকে হচ্ছে 24 তারিখ, আজকে থেকে দিন বড় হওয়া শুরু হলো। তো এই হিসাবে মানে আমাদের উত্তর গোলার্ধে বসবাসকারী মানুষদের জন্য বলছি। তো সেই কারণে, এবং আজকের থেকে হিসেব করুন পুরো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 22 দিন, তার মানে হয়ে গেল 31 আর 22 হচ্ছে 53, আর আজকের এই মাসের হচ্ছে 7 দিন, তাহলে 60 দিন মঙ্গল কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে, যেটা তার ইউজুয়াল অবস্থানের থেকে 15 দিন বেশি। তো সেই হিসাবে মঙ্গলের গতি তার মানে কম আছে, সেই জন্য একই দূরত্ব অতিক্রম করতে তার বেশি সময় লাগছে। একেবারে ছোটবেলাকার কনসেপশন লাগান, তাহলেই বুঝতে পারবে। তো এই রাশির ফল কি হবে আমি সেটা নিয়ে একটা সামগ্রিক বলে দিচ্ছি। দেখুন, মঙ্গল হচ্ছে সেনাপতি। কার সেনাপতি? রবির সেনাপতি। এবার রবি এবং মঙ্গলের অবস্থান দেখুন। রবির 9th হাউসে মঙ্গলের অবস্থান করে। রবির শুধুমাত্র সেনাপতি নয়, মঙ্গল কিন্তু রবির মানে একদম দণ্ডায়মান কর্তার মতন অবস্থান করে। তো সৌরজগতের মধ্যে রবির কোনো পিতা নেই, কিন্তু সবার পিতা তো ভগবান নিজে রয়েছেন না। তো সেই হিসাবে রবির 9th হাউস কিন্তু মঙ্গলকে দেওয়া হয়েছে। রবির যে প্রোটেক্টর, এখানে পিতা না বলে প্রোটেক্টর কথাটা বলাটা খুব বড়, অর্থাৎ রবিকে যে প্রোটেকশন দেবে,
রবির এক ইউজুয়াল কারোর প্রোটেকশনের দরকার পড়ে না, কারণ রবি আছে বলেই তো মঙ্গল আছে, না হলে তার মঙ্গল থাকতো না, সৃষ্টি হয়েছে সেখান থেকে। কিন্তু ভূমিকা দিয়েছে দুজনকে, তো সেই ভূমিকায় মঙ্গল তার ভূমিকা পালন করছে। তো সেই হিসাবে 9th হাউসের লর্ড এবং 4th হাউসের লর্ড, সেই হিসাবে রাজ্যকারী প্ল্যানেটও কর্কট রাশির ক্ষেত্রেও 5 এবং 10 নম্বর ঘর সেই হিসাবে রাজ্যকারী গ্রহ। তো দুজনের ক্ষেত্রে, স্পেশালি রবির ক্ষেত্রে আমি বলবো 8th হাউসে বসেছিল, 8th হাউসে বসে একটা ডিফাং অবস্থা সৃষ্টি করেছিল। সেই ডিফাং অবস্থা সৃষ্টি করার জন্য বেশ কিছু, আমি সবাইকে বলেছিলাম প্রায় 20 নভেম্বর পর্যন্ত অন্তত মঙ্গল ডাইরেক্ট হয়ে অ্যাটলিস্ট মানে 4-5 মিনিট গতি না নেওয়া পর্যন্ত একটু সাবধানে থাকবেন, কারণ এই সিচুয়েশনটা ভালো নয়। কারণ আমি 88 সালের, তার থেকে 16 বছর পরে 2004 সালের, আমি বেশ কিছু 3-4 সালের আমি প্রচুর হরোস্কোপ দেখেছি, সব কিন্তু ডিস্টার্বড হরোস্কোপ। তো মঙ্গল একা, আমি অনেকবার বলেছি যে মঙ্গল এবং শনি দুটো এমন এমন দুটো প্ল্যানেট, মানে বিশেষ করে মঙ্গলের মধ্যে কি হয়, মঙ্গল ছকের পুরো গুণগত অবস্থাটা নষ্ট করে দিতে পারে পুরো, আর শনি তার সামগ্রিকতাকেই নষ্ট করে দিতে পারে। মনে করুন একটা ছেলে বা মেয়ে খুব মেধাবী, কিন্তু মঙ্গল এমনভাবে তার নার্ভকে, তার মধ্যে এমনভাবে অ্যাগ্রেসিভনেসকে বৃদ্ধি করলো, সেটা তার সমগ্র ছকের গুণটাকে নষ্ট করে দিল। আর শনি কি করে, সামগ্রিকতাকেই নষ্ট করে দেয়। খুব গুণী, কিন্তু দেখা গেল তার কোনো মৌলিক কোনো ত্রুটি আছে, তার জন্য কোনো গুণই তার প্রকাশ পেল না, কেউ জানতেই পারলো না। সামগ্রিক আইডেন্টিটি স্যাটার্ন নষ্ট করে দেয়। কিন্তু মঙ্গলের অতখানি ক্ষমতা নেই, কিন্তু ছককে পুরো গন্ডগোল করে দেয়। এটা কিন্তু তামসিক প্রবৃত্তি, তো সেই কারণে এদের প্রভাব খুব বেশি থাকে। কিন্তু শনি তো আর তামসিক প্রবৃত্তি না, শনি যেহেতু মানুষের সামগ্রিক আইডেন্টিটিকে নির্দেশ করে, সেই জন্য স্যাটার্ন সবসময় কম্প্রিহেন্সিভ ফল দেয়। স্যাটার্ন ডিস্টার্ব মানে ছক প্রায় পুরোই ডিস্টার্ব। স্যাটার্ন ঠিক আছে মানে ছকের অনেকটা অংশ ঠিক আছে। যাই হোক, মঙ্গল আমাদের কি করে না, মঙ্গল হচ্ছে সেনাপতি। কার সেনাপতি না, রবির সেনাপতি। মঙ্গল এনার্জি, মঙ্গল ইঞ্জিনিয়ারিং স্কিল, মঙ্গল হাই ভেলোসিটিকে নির্দেশ করে, অত্যন্ত উচ্চ গতিকে নির্দেশ করে। মঙ্গল ত্বরণকে নির্দেশ করে, অর্থাৎ গতির বৃদ্ধিকে নির্দেশ করে। মঙ্গলকে সেই জন্য আমরা ইলেকট্রিসিটি বা আগুনকে নির্দেশ করি, মঙ্গল অগ্নিতত্ত্বের কারক, আগুনকে নির্দেশ করি। পাওয়ার, এনথুজিয়াজমকে নির্দেশ করি, অ্যারোগেন্স, বিভিন্ন মোটিভেশনাল ফোর্স, স্পেশালি কিছুটা নেক অ্যান্ড ক্রপ কাজ করানো, ঘাড় ধরে কাজ করানো, সেটা মঙ্গলের মধ্যে প্রবৃত্তি থাকে। এক ধরনের ফিয়ারলেসনেস সিচুয়েশন, একটা অকুতভয় অবস্থা, হ্যাঁ, অবস্টিনেন্স, জেদ, একগুঁয়েমি, আমি এটা এই কাজটা করবই, এটা থেকে সেটার লজিক যাই থাক না কেন, অবস্টিনেন্স তার মধ্যে প্রচুর থাকে। থ্রাস্ট অর্থাৎ খুব জোরে ধাক্কা, সেই মানে সেটা জীবনের ক্ষেত্রে হতে পারে, কারোর ক্ষেত্রে বডি কলেশন হতে পারে, অর্থাৎ মারপিট, এটাকে আমরা বলি জার্মেন্টেশন। এটা মঙ্গলের একটা খুব পজিটিভ গুণ। মঙ্গলের মধ্যে তাপ আছে, যে কোনো জিনিসের সৃষ্টির জন্য তাপের একটা খুব ব্যাপক প্রয়োজন লাগে। তো সেই তাপ রবি মঙ্গলের মাধ্যমে এবং কিছুটা বৃহস্পতির মাধ্যমে, মানে প্রকৃতির মধ্যে আমাদের মাটি অর্থাৎ ধরিত্রী মার মধ্যে সেটা পাঠায়। কারণ মাটিকে আমরা মঙ্গল দিয়ে ইন্ডিকেট করি। আরো অনেক কিছু আছে ইন্ডিকেশনের ক্ষেত্রে, পোটেনশিয়াল, উইল পাওয়ার, কারেজ, কোনো কাজের সাথে স্টিক করে থাকা, অর্থাৎ আমি একটি বাড়িকে ঠেলে সরাবো, বিভিন্ন রকম জোকস আছে দেখবেন, বাড়িকে ঠেলে সরাবো, আমি জানি ওটা কোনোদিন সরবে না, বা জানলে নাও জানতে পারি। মঙ্গলের মধ্যে, মঙ্গলের সাথে যদি স্যাটার্ন ছকে খুব দুর্বল হয়, আমি দেখেছি বৃহস্পতি ভালো সিচুয়েশনে থাকলেও সেই মানুষ একটু ব্লান্ট হয়, সেই মানুষ সহজে কিছু বোঝে না, বা তাকে যে স্টাক করা হচ্ছে সেটাও সে অনেক সময় বোঝে না, তাকে যে অপমান করা হচ্ছে সেটাও সে বোঝে না, তাকে অ্যাভয়েড করা হচ্ছে সেটাও সে বোঝে না। এরকম বিভিন্ন ধরনের ব্লান্ট মানুষ হয়। মঙ্গলের সাথে শনিও দুর্বল এবং বৃহস্পতি ফাংশন করতে পারে না, এই ধরনের প্রবণতা থাকে মঙ্গলের মধ্যে। যেটা করে, মঙ্গল বলপূর্বক যে কোনো জিনিসকে কাজ করার চেষ্টা করে, বলপূর্বক। এটা করতে গিয়ে বিভিন্ন সময় তার সাথে টাসল হয়, কারণ উল্টো দিকের লোকের মধ্যেও যদি সেই ধরনের প্রবণতা কিছুটা থাকে, তাহলে সেও রেজিস্ট করার চেষ্টা করবে। তখনই মঙ্গলের সাথে এক ধরনের উত্তেজনা, অল্টারকেশন, এক ধরনের ঝগড়া, বিবাদ, বিসম্বাদ তৈরি করে। দক্ষিণ দিককে নির্দেশ করে মঙ্গল। দেখবেন দক্ষিণ দিক সম্পর্কে কোনো সময় যদি কোনো প্রচুর মানুষ প্রশ্ন করেন যে বাস্তু নিয়ে অনুষ্ঠান করুন,
As such, আমি এই টপিকগুলোকে নিয়ে, এগুলো খুব বিতর্কিত টপিক আর কি, এখন তো সব ডিভিশন হয়ে গেছে, এটা নিয়ে বলে অল আর কোরিলেটেড, সবকটাই অ্যাস্ট্রোলজিরই অঙ্গ, একদম আদি অ্যাস্ট্রোলজির অঙ্গ। তো সেই হিসাবে যদি কখনো বলি তখন সেই টপিকটা নিয়ে বলবো। দক্ষিণ দিককে নির্দেশ করে, দক্ষিণ দিকের মধ্যে সব দিকের মধ্যেই পজিটিভ নেগেটিভ সব কিছুই আছে, সব দিকেরই যখন ভগবান মানিয়েছে তার গুরুত্ব আছে, কিন্তু দক্ষিণ দিকের কিছু স্পেসিফিক মানে ক্যারেক্টার আছে। দক্ষিণমুখী বাড়ি, অনেক সময় দেখবেন বহু মানুষ দক্ষিণমুখী বাড়ি নিতে চায় না, সারা জীবন টাসল থাকে, সারা জীবন আমি দেখেছি। মানে মঙ্গল যদি ছকে যে ব্যক্তির নামে বাড়ি, তার ক্ষেত্রে যদি রাজযোগকারী প্ল্যানেট না হয়, তার ক্ষেত্রে যদি খুব যোগকারী অবস্থায় না থাকে মঙ্গল, আমি দেখেছি সারা জীবন সেই মানুষের দক্ষিণমুখী কোনো জিনিস কিনতে গেলে তার টাসল হয়। সেই জন্য বহু মানুষ না জেনেই একটা কাজ করে যে দক্ষিণমুখী কিনবই না, কারণ মঙ্গল কিন্তু সারা জীবন এক ধরনের অদ্ভুতভাবে তাকে একটা বিদ্রোহী টাইপের একটা ক্যারেক্টার করে রাখে। কোনো দরকার নেই, কিন্তু তাও সে বিদ্রোহী, সবসময় সে একটা অহেতুক আস্ফালন করে যাচ্ছে, সব কথাতেই তাকে বিরোধিতা বা একটা বিরোধী কথা বলতে হবে। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, সেখানে তার একটা ভিন্ন মত, ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে কথা বলছে, ভিন্ন মত, সন্তানের সাথে ভিন্ন মত, এরকম সমস্ত জায়গায় সে একটা মানে সোম অফ এনিমিস তৈরি করে, একটা শত্রু তৈরি করে। এটা মঙ্গলের একটা খুব নেগেটিভ ক্যারেক্টার, কারণ মঙ্গল চুপ করে বসে থাকতে পারে না। মঙ্গল এবং বুধ এরা কখনো চুপ করে বসে থাকার প্ল্যানেট নয়, এরা ফাংশন করবেই, চন্দ্রও তাই। এবার চন্দ্রেরটা দেখা যায় না, কারণ চন্দ্র আমাদের ইন্টারনালি ফাংশন করে, ভিতর থেকে চঞ্চল রাখে, কিন্তু এরা বাইরে থেকেও চঞ্চল রাখে, স্পেশালি মঙ্গল, কারণ কলিযুগে এর প্রভাব আছে অত্যন্ত। যাই হোক, মঙ্গল নিজের মেষ রাশিতে ঢুকছে, সে ঢুকেই তার তিনটে দৃষ্টি, অদ্ভুত দৃষ্টি, তৃতীয় সপ্তম অষ্টম, মানে সরি, চতুর্থ সপ্তম অষ্টম, এরকম অদ্ভুত দৃষ্টি খুব কম গ্রহের আপনি পাবেন। স্যাটার্নেরও তাই, চতুর্থ সপ্তম, সপ্তম দৃষ্টি সোজা তো সে তাকাবে, অষ্টম দৃষ্টি কোনো গ্রহের নেই। এবার দেখুন, মঙ্গলই একমাত্র গ্রহ, সে নিজের ঘর থেকে নিজের ঘরে দৃষ্টি দেয়। ও ঘরে কে আছে? কেতু আছে বসে, এটি হচ্ছে গন্ডগোলে, তার সাথে শুক্র বসে আছে। সুতরাং প্রত্যেককে বলছি, এক্সটেনশন করে দিচ্ছি, যারা দাম্পত্য জীবন যাপন করছেন, স্পেশালি যাদের বয়স মোর অর লেস 46-47 বছরের মধ্যে, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ বোথ, নতুন যুগ এখন অধিকাংশ ম্যাচ মেকিং বা যাই আমি দেখি না কেন, খুব কাছাকাছি এজেই বিয়ে করার একটা প্রবণতা থাকে, এবং সেই প্রবণতাটাই খুব সায়েন্টিফিক, আমাদের শাস্ত্র সেটাকেই বলে। খুব ডিফারেন্সে বিয়ে করা আমাদের শাস্ত্রে কিন্তু নীতিগতভাবে ক্ষেত্র বিশেষে পারমিশন দেওয়া আছে, কারণ দুটো মানুষের যদি মানসিকভাবে তাদের মধ্যে মিল না থাকে, সেটা কোনোদিন ম্যাচিওর করে না জায়গাটা। যদিও ম্যাচুরিটিটা ব্যক্তি টু ব্যক্তি ডিপেন্ড করে, কিন্তু তবুও বলছি, আগেকার দিনে দেখবেন একটা নির্দিষ্ট বয়সের মধ্যে এবং তাদের মধ্যে ডিফারেন্সটা খুব কম থাকতো, এর অনেক সায়েন্টিফিক দিকও রয়েছে। তো এটা আমি কেন এই কারণে বলছি যে যারা এইরকম মানে এইরকম কন্ডিশনে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতা বেশি হবে। নেক টু নেক এজ হলে তাদের মধ্যে টাসেলটা বেশি হবে, কারণ কেতু আছে সেখানে, কেতুকে ক্রস করবে রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে শুক্র বসে আছে, এবং সেই শুক্র মঙ্গল দ্বারা দৃষ্ট হয়ে আছে। কবে থেকে দৃষ্ট রয়েছে না, যবে থেকে ও আমাদের কন্যা রাশিতে ঢুকেছে তবে থেকে দৃষ্ট হয়ে রয়েছে, হয় সপ্তম না হলে অষ্টম, এবার অষ্টম। তার মানে জানুয়ারি মাসের 4 তারিখ যেদিন শুক্র ট্রানজিট করবে, অর্থাৎ ধনুরাশিতে চলে যাবে, ততদিন পর্যন্ত মঙ্গল দ্বারা দৃষ্ট হয়ে থাকবে। তো আমি অন্তত বলবো আপনাদের 28-29 তারিখ পর্যন্ত, অর্থাৎ কেতুর ব্যারিয়ারটা ক্রস করা, সম্ভবত 31 তারিখ কেতুর ব্যারিয়ারটা ক্রস করে যাবে শুক্র, সেই সময়টা পর্যন্ত আপাত শান্তি বজায় রাখবেন। বিতর্কিত কথা বিশেষ করে হাজবেন্ড ওয়াইফের মধ্যে চেষ্টা করবেন না বলার, আরও স্পেসিফিক্যালি যাদের বয়স যত কম তারা তত সংযত হবে, না হলে কিন্তু অশান্তির সৃষ্টি করবে। চন্দ্রের ঘরে দৃষ্টি আছে, চন্দ্রের ঘরে দৃষ্টি মঙ্গলের ক্ষেত্রে, মঙ্গল দেখুন, মঙ্গলের দৃষ্টিকে বইতে বিদ্বজ্জনেরা পণ্ডিতেরা তাদের ক্রূর দৃষ্টি বলেছে। ক্রূর কথাটা কেন বলা হয়েছে আর কিছুই নয়, সেটা হচ্ছে যে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের কারক, এবং মঙ্গল সম্পূর্ণ তামসিক প্রবৃত্তির কারক। মঙ্গলের মধ্যে সাত্ত্বিক তো ছেড়ে দিন, রাজসিক গুণও খুব কম আছে। মঙ্গল হচ্ছে অ্যাকচুয়ালি
যাকে বলা যায় খুব খারাপ শব্দে, মঙ্গল হচ্ছে আজ্ঞাবহ, অর্থাৎ কেউ অর্ডার করবে সেই অর্ডারটা সে ক্যারি আউট করবে, এটাই হচ্ছে মঙ্গলের কাজ। মঙ্গল বেশি ভাববে না, ভাবতে দিলেই ও গন্ডগোল করবে, কারণ ভাবা মানেই নার্ভের সাথে যুক্ত আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটা যদি গন্ডগোল থাকে, বৃহস্পতি শনি যদি সেখানে বলবান না থাকে তাহলেই কিন্তু মঙ্গলকে ডিস্টার্ব করবে, এবার রাহু কিন্তু যুক্ত বা দৃষ্ট হলে কিন্তু গন্ডগোল করে দেবে। সেই জন্য মঙ্গলকে চন্দ্রের ঘরে দৃষ্টি, কালপুরুষের চতুর্থ ঘর, মানুষের সুখ স্থান, মাতার স্থান, আমাদের এলিমেন্টারি এডুকেশনের স্থান, সেখানে মঙ্গলের দৃষ্টি থাকা কখনো ভালো নয়, কারণ সেই জায়গাটাকে বার্ন করবে ওর কাজ। শুক্রকেও যে কারণে বললাম যে অষ্টম দৃষ্টিতে ও বার্ন করবে, একে তো কেতুর সাথে রয়েছে, শুক্র এমনি গন্ডগোল করবে, তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মঙ্গল দ্বারা দৃষ্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব খারাপ। এবং ওইটাও কিন্তু মঙ্গলের নিজস্ব ঘর, এবং কালপুরুষের 12টা ঘরের মধ্যে সব থেকে একটু বিতর্কিত ঘর, এই ঘরের কিছু মাল্টি ডাইমেনশনাল ফাংশন আছে, সেটা যে বৃশ্চিক, সেই হিসাবে মঙ্গলের দৃষ্টি ভালো নয়। তো চতুর্থ দৃষ্টি চতুর্থ ঘরে সবসময় ছোট প্ল্যানেট থাকা খুব বেটার। আমাকে বহু লোক প্রশ্ন করে বৃহস্পতি থাকা ভালো, না বৃহস্পতি থাকাও ভালো নয়। এখন কেউ যদি বলে আমার তুঙ্গ বৃহস্পতি আছে, মেষ রাশি, আমার তুঙ্গ বৃহস্পতি আছে, সে তর্ক করতে পারে আমার ভালো আছে, সে কিছু উদাহরণ দেখিয়ে বলতে পারে ভালো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো নয়। বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করা ভালো নয়। বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করলে মানুষকে অত্যন্ত কর্মমুখী বানিয়ে দেয়, তার সাংসারিক জীবনের গুরুত্ব কমে যায়। আমি বহু এরকম মানুষের হরস্কোপ দেখেছি সারা পৃথিবীতে, ইন্টারনেটে দেখেছি, রাষ্ট্রনেতা তাদের D10 হরস্কোপে, মানে একদম D1 থেকে D10 পর্যন্ত, বা পরবর্তীকালে আরো ডেরিভেটিভস যদি আপনি করেন, আমি এখন D27 পর্যন্ত আমি দেখেছি বৃহস্পতির কোনো না কোনো কেন্দ্রের সাথে যোগ আছে, অর্থাৎ সেই মানুষের কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রিভেসি লাইফ নেই, সেই মানুষ সবার জন্য কাজ করছে। বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করা ভালো নয়। ভালো যদি আপনি ভালো নয় মানে কি, তার নিজস্ব কোনো প্রিভেসি থাকে না। এবার তিনি যদি সেই প্রকৃতির মানুষ হন, অর্থাৎ স্যাটার্ন যদি তাকে সেই প্রকৃতিগত তৈরি করে, তাহলে সেটা সেইভাবে আর কি করবে, তার ক্ষেত্রে প্রযোজ্য হবে, না হলে সেটা বেটার নয়। তবে হ্যাঁ, তারা মানুষ জাতি সমাজের জন্য অত্যন্ত হিতকারী হয়, বিশেষত মানুষের উপকারে, যদিও ঘর বিশেষে তার ডিফারেন্স আছে। মঙ্গলের মতো ঘর, এবার মঙ্গল আরেকটা দৃষ্টি কোথায় দেবে, এখন শুক্রের ঘরে, সেটি শুক্রের ঘরেও দৃষ্টি দিচ্ছে, শুক্রকেও দৃষ্টি দিচ্ছে, তার সাথে কেতুকেও দৃষ্টি দিচ্ছে, রাহু থেকে দ্বাদশে আছে, এবং রাহুর মুভমেন্ট এবং মঙ্গলের মুভমেন্ট একে অপরকে ক্রস করবে। অ্যাকচুয়ালি বৃষ রাশিতে ঢুকে ক্রস করে মানে 22শে ফেব্রুয়ারি, ধরে নেওয়া যেতে পারে মার্চ মাসের মাঝামাঝি সময় বা মার্চের শেষের দিকে মঙ্গল রাহু ক্রস করবে মোটামুটি 20 ডিগ্রির মতন। রাহু তখন নক্ষত্র শিফট করে চন্দ্রের নক্ষত্রে চলে আসবে, সেই সময় শিফটিংটা হবে। সেই সময় কিছু স্পেসিফিক কিছু কন্ডিশন থাকবে, সেটা যদি সম্ভব হয় তখন সে সময় বলে দেব। শুক্রের ঘরকে, চন্দ্রের ঘরকে, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি যারা অ্যাস্ট্রোলজারের কাছে অধিকাংশ মানুষই গিয়ে যে প্রশ্নটা করে যে চাকরি কবে পাবো, আমার বিয়ে থা কবে হবে, আমার সন্তান কিরকম হবে, অর্থাৎ একদম মেটেরিয়াল প্রশ্ন, সেই কারণে আমি মেটেরিয়ালই উত্তর দিচ্ছি, অন্য কোনো দিক নিয়ে বলছি না। তো মেটেরিয়াল দুটো ঘরেই দৃষ্টি দিয়ে রেখেছে, সেটা হচ্ছে চন্দ্রের ঘর, যেটা হচ্ছে আমাদের মন, আমাদের যত কিছু আকাঙ্ক্ষা সব কিছুর কেন্দ্রবিন্দুই হচ্ছে আমাদের মন। অর্থাৎ আমরা কোনো জিনিসকে ভোগ করার চেষ্টা করি, সেই ভোগ করাটা কে তৈরি করে না, ইনিশিয়াল জায়গাটা চন্দ্র তৈরি করে, সেটাকে ম্যাগনিফিকেশন করে হচ্ছে শুক্র এবং রাহু, এবং রাহু তার জন্য বিপদগামী করে, সেটাকে ভুলভালভাবে নেওয়ার একটা চেষ্টা করে। তো চন্দ্র এবং শুক্রের ঘরে দৃষ্টি দিয়ে মঙ্গল কি করবে, সেই জায়গাটাকে কিছুটাকে অবদমিত করে রাখবে। অবদমিত মানে তার ডিজায়ারটা ফুলফিল হবে না প্রপারলি, তার ডিজায়ারটাকে সে সাপ্রেশন করতে বাধ্য হবে, অনেক কারণ হতে পারে, তার ফ্যামিলি লাইফকে কিছুটা হ্যাম্পার করবে। এবং ফ্যামিলি লাইফটা কিন্তু স্পেসিফিক্যালি বলছি, এবং আরও একটা জিনিস বলছি, শুক্র যে রোগগুলোকে নির্দেশ করে তার মধ্যে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, চোখের সমস্যা, স্কিনের সমস্যা, রিপ্রোডাক্টিভ অর্গানের সমস্যা, মহিলাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনের সমস্যা, ইউরিনারি ব্লাডারের সমস্যা, ইউরিন ইনফেকশন, তারপরে যাদের পায়ের নিচের দিকে জল জমার অভ্যাস, কি মানে মোরাললেস কিডনি ফাংশন বা অন্য কোনো রোগের জন্য হতে পারে, থাইরয়েডের সমস্যা, আমাদের যে গাম আছে দাঁতের যে মাড়ি,
সেখানে সমস্যা। জিহ্বার পেছন দিকের অংশের সমস্যা, অর্থাৎ এখানে আমাদের জিহ্বা শেষ হয় প্রায়, সেই অংশের সমস্যা। টনসিল, এই অংশের সমস্যা শুক্র কিন্তু হ্যাম্পার করে। তো এইগুলো মাইগ্রেনের যাদের প্রবলেম থাকে, শুক্র চন্দ্র একসাথে এফেক্টেড আছে, মানে এই বছর শীতে প্রত্যেকে সাবধান থাকবেন, প্রত্যেকে সাবধান থাকবেন, কারণ এই রোগগুলি অলরেডি একটা প্যান্ডেমিক রয়েছে, ফলে সাবধান থাকাটা বাঞ্ছনীয় ব্যাপার। নাম একটা পজিটিভ জিনিস যেটা রয়েছে, অনেক কিছুই পজিটিভ আছে, এখন গ্রহ পজিশন মোর অর লেস বেটার আছে, শুক্রটা ক্রস করে গেলেই গ্রহ পজিশন আরো বেটার হয়ে যাবে। এবং যখনই চন্দ্রের নক্ষত্রে ঢুকে যাবে, অর্থাৎ যে জায়গাগুলো এখন স্যাটার্ন এবং স্যাটার্ন স্পেশালি পাস করছে, সেই জায়গাগুলো স্যাটার্ন অলরেডি পাস করে এসছে, অর্থাৎ একই জায়গা দিয়ে স্যাটার্ন 3 মাস যাচ্ছে। তো যখন নক্ষত্র শিফট হবে জানুয়ারি মাসের 10 তারিখের পরে, তখন থেকেও ডাইভার্সিফিকেশন অফ ওয়ার্কও শুরু হবে, এবং সেটা কিন্তু প্রায় জুন মাস পর্যন্তও দেবে। কিন্তু মার্চ মাসের শেষের দিকে কিন্তু পরিস্থিতি একটু ডেবাকাল, বিশেষ করে কনফ্লিক্ট। আমি অনেকবার বলেছিলাম যে বর্ডার স্টেটগুলোর সাথে কনফ্লিক্ট খুব শুরু হবে। যারা এই সমস্ত প্রশ্ন করে, এগুলো খুব বিতর্কিত প্রশ্ন, উত্তর দেওয়াটাও খুব বিতর্কিত, তবে অনেকে জানতে চায়, সেজন্য আমি হালকা একটা টাচ দিয়ে বললাম। মার্চ মাসের এন্ডের দিক থেকে, এন্ড বলা যায় না, 2/3 পর থেকেই কিন্তু এই কনফ্লিক্ট শুরু হবে, এবং সেটা পরে আমি বলবো। আমি যখন রাশি ধরে ধরে, লগ্ন ধরে ধরে পুরো সারা বছরের প্রেডিকশন করব প্রত্যেকটার জন্য, তখন কিছুটা বলে দেবো এই রিলেটেড। অ্যাসে হলেই মঙ্গলের গোচর কিন্তু খারাপ নয়, এটা খুব 4 তারিখের পরে কিন্তু শুক্রও বেরিয়ে যাবে, কেতু থাকবে। বাক সংযম প্রত্যেকে রাখবেন, কারণ মঙ্গল এই ঘরে প্রচন্ড অ্যাগ্রেসিভ করে দেয় মানুষের মধ্যে। মঙ্গলের মধ্যে একটা ইমপেশেন্ট, আবার একই কাজ বারবার করা, এই 2 ধরনের বিপরীত ধর্মী এফেক্ট আছে, সেটাও কিন্তু খেয়াল রাখবেন, কারণ নার্ভাস সিস্টেমকে মঙ্গল ভীষণ এফেক্ট করে। সেই দিক থেকে একটু সাবধানে থাকবেন। গাড়ি ঘোড়া যারা চালান, অষ্টম দৃষ্টি আছে কালপুরুষের 8 নম্বর ঘরে, সেখানে কেতু আছে, সুতরাং যারা গাড়ি ঘোড়ার সাথে রিলেটেড ব্যবসা করেন বা গাড়ি ঘোড়া নিজেই ড্রাইভ করেন, তারাও একটু সাবধানে থাকবেন। অ্যাজ এ হোল প্ল্যানেট পজিশন কিন্তু এখন ভালো আছে। শুক্র 4 তারিখ ক্রস করে গেলে কিন্তু প্ল্যানেট পজিশন আরো ভালো হয়ে যাবে। রবির পজিশন খুব ভালো আছে এখন, রবি তার মূল ত্রিকোণে রয়েছে এবং নিজের ঘর থেকে 5th হাউসে রয়েছে, এবং মঙ্গল এবং রবির মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক, একটা যোজক রয়েছে, সেটা মানে রবির নির্দেশ মঙ্গল টু দ্য লেটার্স ফলো করবে আর কি। সেদিক থেকে মঙ্গলকে অনেক বেটার অবস্থান বলা যায়। অন্তত এই যে একটা ব্যাড ফেজ যে গেল মঙ্গলের রেক্টোগ্রেশনের জন্য, সেই ফেজটা অবশ্যই কিন্তু কাটবে। মঙ্গল মনে রাখবেন মানুষের স্পিরিটকে নির্দেশ করে, সেই স্পিরিটটাকে কিন্তু মঙ্গল একদম ভেহেমেন্টলি নষ্ট করে দেয় যখন ও বক্রি অবস্থায় হয়ে যায়, এবং মানুষের মধ্যে বিভিন্ন রকম নেগেটিভ আসপেক্ট, চিন্তা ভাবনার মধ্যে নেতিবাচক প্রবণতা, তার সাথে অ্যাগ্রেসিভনেস, শরীরের ব্লাড প্রেশারের সমস্যা, তার সাথে নার্ভের সমস্যা। আমি বহু মানুষকে দেখেছি এরকম সামান্য নার্ভের সমস্যা, কিন্তু এই মঙ্গল বক্রি থাকাকালীন তাদের মধ্যে প্রবণতা অত্যাধিক বেড়ে যায়। ডিপেন্ড করবে তার বেস হরোস্কোপে মঙ্গল কতটা নেগেটিভ অবস্থায় রয়েছে, কিন্তু এটা কিন্তু করে। নক্ষত্রগত অবস্থায় কেতুর অবস্থান থাকবে, সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল কেতুর একটা যোগ আছে, দৃষ্টিগত যোগ আছে, নক্ষত্রগত যোগ আছে। হয়তো বেশি দিনের জন্য নয়, মঙ্গলের 13 ডিগ্রি 20 মিনিট যেতে ম্যাক্সিমাম হয়তো 25 দিন মতো লাগবে, 22 থেকে 25 দিন, গতি কম আছে সেই জন্য, কিন্তু যোগ কিন্তু আছে। তবে অ্যাজ এ হোল শুক্র বেরিয়ে গেলে অবস্থা অনেকটা বেটার হবে। শনি বৃহস্পতির মধ্যে যত ডিফারেন্স বাড়বে, তত গুরু শৌরী যোগের এফেক্ট বেটার হবে। 1 ডিগ্রিতে আসলে গুরু শৌরী যোগ কখনো খুব একটা প্রোডাক্টিভ হয় না। এটা আমি, আমার কাছে পরাশরী ঘোড়া খোলা ছিল, আমি সেখান থেকেও আপনাদের কোট করে পড়াতে পারতাম, পরিষ্কার বলা আছে 1 ডিগ্রিতে ফল দেয় না, কারণ দুজনের শিক্ষক ছাত্র একসাথে বসে গেলে ছাত্র কিন্তু চুপি করে থাকবে শিক্ষক পারমিশন না দিলে, আর শনি কাউকে পারমিশন দেয় না। শনি সবাইকে ডমিনেট করবে। শনি 10th হাউসের কারক এবং রবির প্রধান আজ্ঞাবহ। রবির মেন ফাংশনারি হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন কখনোই বৃহস্পতিকে পারমিট করবে না তাকে আলাদা করে কিছু, তার কিছু নিজস্ব গুণাবলী প্রদর্শন করতে, তার ফলে সেটা ডিফার্ম স্টেজে চলে যায়। ভালো থাকবেন প্রত্যেকে, শেয়ার করবেন প্লিজ, কারণ বহু মানুষ ফোন করে, পরবর্তীকালে আমি বিভিন্ন কাজে থাকি, তখন ফোন করে পাচ্ছি না, আপনার ইউটিউব
প্রোগ্রাম আসছে না বা কিছু, আপনারা যদি পারেন সেটুকু একটু প্লিজ করবেন। ভালো থাকবেন।